একটা বন যেখানে ঢোকা নিষেধ, যেখানে পা রাখলে আর ফিরে আসা যায় না, যেখানে মানুষ মানুষ থাকে না, আর যে থাকে সে আর মানুষও নয়। আজকের গল্পটা এমন এক বনের যার নাম দেওয়ি হুতান লারাঙ্গান, অর্থাৎ নিষিদ্ধ বন। এই বন শুধু ভয়ঙ্কর নয়, এই বন অভিশপ্ত। ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত এলাকায় লোকেরা বিশ্বাস করে এই বনে থাকে এক প্রাচীন আত্মা, যাকে বলা হয় দেওয়ি। দেওয়ি কোনো সাধারণ আত্মা নয়, সে একসময় মানুষ ছিল, কিন্তু নিষিদ্ধ শক্তির সঙ্গে চুক্তি করে ধীরে ধীরে সে হয়ে ওঠে নরখাদক অভিশাপের প্রতীক। কিন্তু এই বন আগে এমনটা ছিল না। তাহলে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এই বনের ভেতরে? এই আত্মাই বা এলো কোথা থেকে? গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে একটি ঘন বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। অন্যদিক দিয়ে একটি ছেলে কিছু ডালপালা কাঁধে করে বনের ভেতরে আসছে। আরও কিছু কাঠ সংগ্রহ করার জন্য সে বনের ভেতরে এসেছে। গ্রামের অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে কাঠ কাটা ও সেগুলো সংগ্রহ করার পরে বিক্রি করার মাধ্যমে। এমন সময় সে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। বুকের মধ্যে ভয় নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। এই সময় সে ওপরে তাকাতেই ভয়ে নিচে পড়ে যায়, আর দূর থেকে শোনা যায় তার ভয়ঙ্কর চিৎকার। তখনই বনের ভেতরে দৌড়াতে থাকানো সেই মেয়েটি এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মেয়েটি দেখে অদ্ভুত ভয়ঙ্কর কিছু একটা সেই ছেলেটিকে জীবন্ত চিবিয়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে মেয়েটি চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। হঠাৎ মেয়েটা হোঁচট খেয়ে সেখানে পড়ে যায়, আর সেই সত্তাটি ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে আসতে থাকে। এরপর তাকে টেনে নিয়ে যায় বনের একদম গভীরে। এই ঘটনাটি ঘটে গেছে বেশ কিছু বছর আগে। এখন আমরা দেখি ইন্দোনেশিয়ার জাকার্তা শহর, যেখানে র্যান্ডি নামের একটি ছেলে ও হীরা নামের একটি মেয়ে সেই জায়গাটি সাজাচ্ছিল। হীরা র্যান্ডিকে বলছিল, তুমি কি এখনো তাদের আসতে বলনি? সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারা কখন আসবে? র্যান্ডি বলে, তারা হয়তো রাস্তায়। তোমার কি মনে হয় আমি কি তাদেরকে বলিনি? এই সময় হীরার ছোট ভাই ববন এসে তাদেরকে বলে, তোমরা দুজন এখানে ডেটিং করছো আমাকে ট্রিট না দিয়ে? সে র্যান্ডিকে বলে, ভাইয়া আমাকে কিন্তু একটা বার্গার অবশ্যই খাওয়াতে হবে। এ সময় তার বোন বলে, ববন এটা মোটেও ডেটিং নয়। আসলে হীরা আর র্যান্ডি দুজন দুজনকে খুবই পছন্দ করত, যে বিষয়গুলো সবাই বুঝতে পারত, কিন্তু তারা এখনো একে অপরকে তাদের মনের কথাগুলো খুলে বলেনি। এরপরে দেখা যায় তাদের বাকি বন্ধুরা গাড়ি করে সেখানে পৌঁছে গেছে, যাদের মধ্যে রয়েছে জেফ্রি, অলিভিয়া, ডেনিসের আচরণ একটু অন্যরকম। আমরা দেখতে পাচ্ছিলাম তারা একসাথে বসে খাওয়া দাওয়া করছে। সেখানে অলিভিয়া হীরাকে বলছিল, আচ্ছা তুমি কি র্যান্ডিকে ভালোবাসো, পছন্দ করো? হীরা বলছিল, আমি কিছুই জানি না, এসব বিষয়ে বলবো না। অলিভিয়া তখন বলছিল, তুমি মিথ্যাবাদী, তোমার অনেক কিছুই শেখা উচিত আমার থেকে। দেখো না আমার পেছনে কিভাবে লাগিয়ে রেখেছে জেফ্রিকে। যদিও আমরাও এখনো ভালোবাসার কথা কেউ কাউকে বলিনি, কিন্তু ভেতরে ভেতরে জানা আছে দুজনেরই। যাই হোক, সেখানে হীরা বলছিল, আমাদের বন্ধুত্বে প্রায় 3 বছর হতে চলল। ভেবে দেখেছ আমরা খুব শীঘ্রই সবাই সবার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ব। হীরা বলে, এক কাজ করা যাক, চলো কালকে আমরা ঘুরতে যাই। অলিভিয়া জিজ্ঞেস করে, কোথায়? হীরা বলে, আমরা একটা দ্বীপে যাব। ড্যানিস তখন একমত জানায়। অলিভিয়া বলছিল, আমি সেখানে যাব না, আমি গেলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে আবার ডেনিস সেখানে একটু ঢং দেখাচ্ছিল, মজা নিচ্ছিল। র্যান্ডি সেখানে হীরাকে বলে, আচ্ছা আমরা কোন দ্বীপে যাচ্ছি? প্রতি উত্তরে সে জানায়, আমরা কেলাবা দ্বীপে যাব। এটা শুনে সবাই একটু চিন্তিত হয়ে পড়ে। জেফ্রি বলে, এটা বেশি পাগলামো, সেই দ্বীপটা অনেক পুরনো, আর সেই দ্বীপ নিয়ে অনেক কথাও শোনা যায় যেটা খুবই ভয়ঙ্কর, সেখানে যাওয়া উচিত হবে না। তখন র্যান্ডি হীরাকে বলে, আচ্ছা তুমি কি সিরিয়াস এই বিষয়ে? হীরা জানায়, হ্যাঁ আমি অবশ্যই সিরিয়াস, কারণ আমার খালার বাড়ি সেখানে, ছোটবেলায় আমি সেখানেই থাকতাম। এই সুযোগটাকে তোমরা মিস করবে? এই কথা শুনে সবাই তখন রাজি হয়ে যায়, কিন্তু তখনও অলিভিয়া রাজি হচ্ছিল না। কিন্তু সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে সকলেই রাজি হয়। তার মানে কালকে তারা দ্বীপে ভ্রমণে যাচ্ছে। তারা সবাই খুব খুশি। পরের দিন আমরা দেখতে পাই তারা নৌকা করে সেই দ্বীপে যাবে। ড্যানি সেখানে গিয়ে বমি করে দেয়। তখন অলিভিয়া বলছিল, খুব তো আমাকে নিয়ে সেদিন মজা করছিলে, এখন নিজের দিকে তাকাও, কি অবস্থা।
যাই হোক, তাকে ওষুধ দেয়া হয়। হীরা সেখানে বলছিল, তোমাদের সবাইকে জানানো উচিত, এখানে যা ইচ্ছা তাই করা যাবে না, সবাই একসাথে থাকতে হবে। রেন্ডি বলে, আমি শুনেছি এই দ্বীপ সম্পর্কে বেশ কিছু ভয়ঙ্কর কথা, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এরপর দেখা যায় তারা গাড়ি করে হীরার খালার বাড়িতে এসে পৌঁছায়। সেখানে আমরা দেখতে পারি হীরার আঙ্কেল, যাকে হীরা মামা বলে ডাকে। অলিভিয়া বলে, আচ্ছা এই লোকটা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? হীরা তখন বলে, সে আমার মামা, অনেকদিন পরে এসেছে, হয়তো তাই চিনতে পারছে না। কিন্তু তার মামাকে দেখে আমরা বুঝতে পারছিলাম তারা সেখানে যাওয়াতে মোটেও খুশি ছিলেন না তিনি। বাড়ির সামনে এসে সালাম দিতেই অপর পাশ থেকে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দেয় তার খালা। দরজা খুলে হীরাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। প্রায় 15 থেকে 16 বছর পর তাদের দেখা। দুজনের আলিঙ্গন শেষ হলে তার খালা বলে, তোমরা অনেক ক্লান্ত, তোমরা ভেতরে এসো। তখন সবাই পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে। এরই মধ্যে রাত হয়ে যায়। দেখা যায় তার খালা তার জন্য পছন্দের খাবার বানিয়ে নিয়ে এসেছে। সে এটা দেখে খুবই খুশি হয়। খালা জিজ্ঞেস করে, তোমার সৎমা কেমন আছে? সে উত্তর দেয়, অনেক ভালো আছে খালা। এরপর খালা বলে, খোদার দয়ায় তোমার ভাগ্য ভালো, তোমার সৎমা তোমাকে অনেক ভালোবাসে। এখানে আমরা বুঝতে পারি ছোটবেলাতেই হীরার মা মারা গিয়েছিল, তাই তার ছোটবেলাটা তার খালার কাছেই এখানে সে কাটিয়েছে। এরপর রাতের খাবার খাওয়ার জন্য সবাইকে ডাকতে যায় হীরা। তখন সবাই খাবার টেবিলে বসলে খালা জিজ্ঞেস করে, তোমরা সকলে এসেছ, কিন্তু অলিভিয়া কোথায়? হীরা তখন বলে, অলিভিয়া বাথরুমে গোসল করতে গিয়েছে। এই সময় হীরা জিজ্ঞেস করে, খালা বোন জানা কোথায়? তখন খালা বলে, তোমরা চলে যাওয়ার পর আসলে এখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে। জানা আছে ঠিকঠাকই, সে ওই বন থেকে ফিরে এসেছিল, কিন্তু আমার দ্বিতীয় মেয়ে লারা সে এখনও সেখান থেকে ফিরে আসেনি। গ্রামের লোকেরা আর সাহস করেনি তাকে খুঁজতে, এখনও তাকে পাওয়া যায়নি। আমি এখনও তার আশায় বসে থাকি। এদিকে আমরা দেখতে পারি অলিভিয়া বাথরুম থেকে বের হয়ে পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে সামনে গিয়ে দরজাটা খুলতেই এক চিৎকার, সবাই মিলে সেখানে দৌড়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম একটা মেয়েকে সেই ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার শরীরে ছিল অদ্ভুত আঘাতের চিহ্ন। সে পাগলের মতো ছোটাছুটি করছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। খালা তখন তাকে শান্ত করার চেষ্টা করে। আসলে এই মেয়েটির নামই হচ্ছে জানা। সে খালার বড় মেয়ে। সেখানে তাদের মামা আসলে কোনো রকমে শান্ত করা যায় জানাকে। খালা তার সন্তানের এই অবস্থার জন্য অনেক কান্নাকাটি করে। অতীতের কোনো এক ঘটনায় সে মানসিকভাবে এমন হয়ে গিয়েছে। পরের দিন সকালে তারা সবাই ঘুরতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। হীরা তার খালাকে বলে, তুমি জানাকে কেন এভাবে আটকে রেখেছ? সে কি প্রতি রাতেই এমন করে? খালা বলে, আসলে আর কোনো উপায় নেই, আমরা খুব ভয়ে থাকি। প্রতি রাতে কেন যেন সে খুব পাগলাটে হয়ে যায়। এ সময় রেন্ডি বলে, কিন্তু খালা, আমরা তো তাকে ভালো কোনো চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারি। এভাবে বেঁধে রাখলে তো মানুষটা আরও কষ্ট পাবে, ধীরে ধীরে সে শেষ হয়ে যাবে। এর চেয়ে তাকে ছেড়ে দেওয়াই ভালো। এই কথা শুনে খালা অনেক রেগে যায়, বলতে থাকে, এখানে তোমরা নতুন, ভালো মন্দের তোমরা কিছুই বোঝো না। তোমরা এই পাশের বনের ভয়াবহ ঘটনা তো আর জানো না, জানলে আর এমনটা বলতে না। পাগল থাকুক আমার মেয়ে, কিন্তু বেঁচে আছে, এটাই অনেক। সে যে সেখান থেকে বেঁচে ফিরেছে এতেই আমি খুশি, তাকে আর হারাতে চাই না। হঠাৎ রেগে যাওয়ার কারণে খালাও বুঝতে পারে যে এটা ঠিক হয়নি। এরপরে তিনি সবার কাছে ক্ষমা চান আর বলেন, আমি তোমাদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি ঠিকই, কিন্তু এই দ্বীপের বনের রহস্যের কথা আমার উচিত ছিল তোমাকে ভালোভাবে বলা। আসলে আমি তোমাদেরকে সাবধান করে দিতে চেয়েছিলাম, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। সে হীরাকে বলে, দেখো, তোমরা যখন সমুদ্র সৈকতের দিকে যাবে তোমাদের পাশে সেই বনটা পড়বে, ভুলেও সেটার ভেতরে ঢোকার চেষ্টা করবে না, আর যদি ঢোকো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন সবাই বলে, খালা, আমরা বুঝতে পেরেছি, আমরা সাবধানে চলাফেরা করব। এরপরে সকলেই বের হয় ঘুরতে আর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তারা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে যায়, গ্রামের একদম শেষে। ড্যানিশ সেখানে একটু ক্লান্ত হয়ে পড়ে। তারা প্রায় সমুদ্রের ধারে এসেছে। ঠিক তখনই জেফ্রি বনের ধারে একটি মেয়েকে দেখতে পায়, যে তার পাশে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। এই মেয়েটাকে কিন্তু গল্পের শুরুতে দেখেছিলাম, যাকে অদ্ভুত কিছু একটা বনের ভেতরে টেনে নিয়ে গিয়েছিল। জেফ্রি সবার থেকে আলাদা হয়ে যায়।
আর অদ্ভুতভাবে সেই মেয়ের পেছনে যেতে শুরু করে। এদিকে সকলেই প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছে, কিন্তু তখনই তারা খেয়াল করে জেফ্রি পেছন থেকে উধাও। তখন তারা তাকে ডাকতে শুরু করে, কিন্তু ওদিকে জেফ্রি শুধু সেই মেয়ের পেছনে যেতেই থাকছিল। এই সময় সেই মেয়েটি সেখানে থাকা বাঁশের দরজাগুলো না খুলেই অদ্ভুতভাবে এপাশ থেকে ওপাশে চলে যায়। জেফ্রি শুধু চেয়ে চেয়ে দেখছিল, আর মেয়েটি ধীরে ধীরে গহীন বনের ভেতরে হারিয়ে যায়। জেফ্রিও সেখানে যাবে, হঠাৎ করে পেছন থেকে খালার মেয়ে জানা এসে তাকে ধরে ফেলে আর অদ্ভুত ভঙ্গিতে বলছিল সেটার ভেতরে না যেতে। তখনই তাকে খুঁজতে খুঁজতে তার বন্ধু বান্ধবীরাও সেখানে চলে আসে। তারাও অবাক হয়ে যায়, জানা এখানে কেন এসেছে। জেফ্রি বলছিল, আমি কিছুই বুঝতে পারছি না সে কিভাবে এখানে এলো। যাই হোক, অলিভিয়া বলে, এই জায়গাটা তো খুবই সুন্দর, এখানে যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিওর ছবি তুলি তাহলে অনেক ভালো হবে। কিন্তু জেফ্রি বলে, প্লিজ এটার ভেতরে যেও না, আমার কাছে সবকিছু অদ্ভুত লাগছে। বন্ধুরা বলে, আরে এত ভয় পাচ্ছ কেন, এটা কোনো ব্যাপার হলো নাকি, যাবো আর আসবো। তখন সে ড্যানিসকে সাথে করে নিয়ে ঢুকে পড়ে সেই আটকে রাখা অংশটির ভেতরে। এদিকে বাকিরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। জেফ্রির কাছে বিষয়টা মোটেও ভালো লাগে না। এরই মধ্যে ড্যানিস আর অলিভিয়া বনের বেশ ভেতরে ঢুকে পড়ে। আসলে আটকে রাখা এই জায়গাটার ভেতরে গ্রামবাসীরা সহজেই আসতো না, কেননা এখান থেকে শুরু হয় এই বনের ভয়ঙ্কর জায়গা। কিন্তু তারা কোনো কিছু পরোয়া না করে ভেতরে ঢুকে যায়, আর তার পরিণাম এখন কি হবে সেটাই দেখার বিষয়। বনের ভেতরে একটি জায়গায় ড্যানিস অলিভিয়ার ছবি তুলে দিচ্ছিল, আর সেগুলো ভালো হচ্ছে কিনা সেগুলো অলিভিয়া দেখছিল। তখন অলিভিয়া তার ফোনের ছবিতে অদ্ভুত কিছু লক্ষ্য করে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে ভয়ে ভয়ে তার পেছনে তাকায়। পেছনে তাকাতেই একটা চিৎকারের শব্দ, সেই শব্দ শুনতে পায় তার বাকি বন্ধুরা। রেন্ডি তখন ভেতরে যেতে শুরু করলে সেখানে তাকে আটকায় হীরা, বলে সেটার ভেতরে যাওয়া একদমই উচিত নয়। রেন্ডি বলছিল, দেখো এটা আমাদের দায়িত্ব, তারা যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তো আমাদেরকেই সাহায্য করতে হবে। আর তাই উপায় না পেয়ে সকলেই প্রবেশ করে সেই নিষিদ্ধ বনের ভেতরে। হীরা তার লিপস্টিক দিয়ে একটা গাছের মধ্যে মার্ক করে, কেননা সে জানতো বনটা গোলক ধাঁধায় ভরা। তারা তখন দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে তেমন কিছুই হয়নি। অলিভিয়া ডেনিসকে দোষ দিচ্ছিল, সে নাকি দুষ্টুমি করে তার শরীরে শুঁয়োপোকা দিয়েছে, আর সেই জন্য সে ভয়ে চিৎকার করেছে। তারা সবাই তখন সেখানে ডেনিসকে বকছিল, বলছিল এই পরিবেশে মোটেও এমন মজা করা উচিত নয়। এরপর তারা ঠিক করে আজকে তারা আর ঘুরবে না, বাড়িতে চলে যাবে, কারণ ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, তারা অনেকক্ষণ ধরে হাঁটার পরেও একই জায়গাতে বারবার ফিরে আসছিল। হীরা বলে, আমরা তো এইমাত্র এখান দিয়ে গেলাম, আবার এখানে কিভাবে এলাম? সে গাছের কাছে এসে বলছিল, আমার স্পষ্ট মনে আছে আমি এই গাছের মধ্যে মার্ক করেছিলাম, কিন্তু সেই মার্কটা কোথায় গেল? তারা এটাকে তেমন গুরুত্ব না দিয়ে সামনে এগোতে শুরু করে। আর তখনই সন্ধ্যা নামে। তারা হেঁটেই যাচ্ছিল, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সবাই খুবই ক্লান্ত হয়ে যায়। হীরা তখন অলিভিয়া আর ডেনিসকে দোষারোপ করতে শুরু করে, কেননা তাদের জন্য এখানে ঢুকতে হয়েছে, আর এখন এই অবস্থা। হীরা বলে, সে আগেই বলেছিল এই জায়গাটা মোটেও ভালো নয়, ভয়ানক নিষিদ্ধ বন। অলিভিয়া বলে, তার একটু বাথরুম করতে হবে। ডেনিস বলে, তোমার এই অবস্থাতেও বাথরুম করতে হবে, একটু ধৈর্য ধরো। অলিভিয়া বলে, যেতেই হবে, একটু বেশি চাপ। তাই সে ডেনিসকে নিয়ে অন্যদিকে চলে যায় বাথরুম করার জন্য। বাকিরা সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু দূরে যাওয়ার পর ডেনিসকে দাঁড় করিয়ে অলিভিয়া বলে, তুমি এখানেই থাকো, আর মোটেও উকি ঝুঁকি দেবে না, কিন্তু আমি পাশে আছি। ডেনিস বলে, আমার এত লোভ নেই। এরপর অলিভিয়া পাশের একটা জায়গায় গিয়ে বসে। ডেনিস একা একা দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছিল না, তাই কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সে গান শুনতে শুরু করে। অন্যদিকে হীরা, জেফ্রি আর রেন্ডি যেখানে ছিল সেখানে তাদের অস্থির লাগছিল। জেফ্রি বলে তার ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে যাচ্ছে। আসলে সবারই ফোনের ব্যাটারি শেষ। আর ওদিকে দেখা যায় বাথরুম করার সময় অলিভিয়ার কানে কিছু অদ্ভুত শব্দ আসে। সে ভয়ে ডেনিসকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। আসলে ডেনিস তো গান শুনছে, কিভাবে তার শব্দ শুনবে? তখনই দেখা যায় তার পেছনে কেউ একটা হামাগুড়ি দিয়ে আসছে। অলিভিয়া ভয়ে পেছনে তাকাতে সেই ভয়ঙ্কর নরখাদক শয়তান দেবী তার সামনে চলে আসে। এটা দেখে সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। তখন
তখনই তার পা ধরে টেনে বনের গহীনে নিয়ে যায় সেই শয়তানি আত্মা। এদিকে এত কিছু হয়ে গেল, কিছুই যেন টের পায় না ডেনিস। হঠাৎ করে তার মাথায় আসে, আরে অলিভিয়া এত সময় নিচ্ছে কেন? তখনই সে পাশে চেয়ে দেখে অলিভিয়া সেখানে নেই। সে ডাকতে শুরু করে, খুঁজতে শুরু করে, কিন্তু মানুষটা যেন একদমই উধাও। তখন সে হীরা, রেন্ডি আর জেফ্রিকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু তার ডাক কেউই শুনতে পাচ্ছিল না। এতক্ষণে বিরক্ত হয়ে জেফ্রি, রেন্ডি আর হীরা তাদের দুজনকে খুঁজতে বের হয়। একটু ভেতরে গিয়ে তারা দেখতে পায় ডেনিস একা দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে অলিভিয়া নেই। জেফ্রি তাকে জিজ্ঞেস করে, অলিভিয়া কোথায়? ডেনিস বলে সে কিছুই জানে না। এতে জেফ্রি অনেক রেগে যায়, কেননা জেফ্রি অলিভিয়াকে অনেক পছন্দ করে, ভালোবাসে, কিন্তু কিছুই তো আর করার নেই। ডেনিস বলে সে আমার পাশেই ছিল, কিন্তু হঠাৎ উধাও হয়ে গেল, কিভাবে আমি জানি না। এরপরে জেফ্রি তাদের সাথে রাগ দেখিয়ে একা একাই বনের ভেতরে চলে যায় তার অলিভিয়াকে খোঁজার জন্য। হীরা আর র্যান্ডির কোনো কথাই শোনে না সে, তারাও তখন ডাকতে থাকে অলিভিয়াকে। এই সময় জেফ্রি খুঁজতে খুঁজতে একটি জায়গায় যাওয়ার পর তার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে যায় আর ফোনের আলো নিভে যায়। এখন তার কাছে কোনো আলো নেই, চতুর্দিকে নির্জল অন্ধকার। অলিভিয়াকে অনেক জোরে জোরে ডাকতে থাকে সে। তখনই সেখানে অলিভিয়ার মোবাইল পড়ে থাকতে দেখে, কিন্তু সেই মোবাইলটাও বন্ধ। এই সময় সে সামনে অলিভিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কি করছো এখানে তুমি? তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি আমরা, আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়েই ফেলেছি। এই সময় অলিভিয়া বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। তখন সে গিয়ে অলিভিয়াকে জড়িয়ে ধরে। সে তার হারানো ভালোবাসা আবার ফিরে পেয়েছে। কিন্তু হঠাৎ করে অলিভিয়া তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় আর ঘাড় ছিঁড়ে ফেলে। আসলে সেটা অলিভিয়ার মতো দেখতে হলেও সেটা ছিল সেই ভয়ঙ্কর শয়তান, যে অলিভিয়ার রূপে জেফ্রিকে ফাঁদে ফেলেছে। এবার সেই শয়তানি দেবী ধীরে ধীরে জেফ্রির দিকে এগিয়ে আসে। কোনো রকমে নিজের ঘাড় ধরে পিছিয়ে যাচ্ছিল জেফ্রি, কিন্তু কোনোভাবে সে সুরক্ষা হয় না। সেই শয়তানি আত্মা জেফ্রির উপর হামলে পড়ে এবং তাকে জীবন্ত চিবিয়ে খেতে শুরু করে। ওদিকে রেন্ডি, হীরা, ডেনিস, অলিভিয়া আর জেফ্রি দুজনকে খুঁজে যাচ্ছিল। তখন তারা কেমন যেন গোঙানোর শব্দ শুনতে পায় আর সেদিকেই দৌড়াতে থাকে। এ সময় ডেনিস তাদের থেকে আলাদা হয়ে যায়। তারা সামনে গিয়ে দেখতে পারে ডেনিস তাদের সাথে নেই। এবার তারা আরও বিপাকে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। কাকে রেখে কাকে খুঁজবে বুঝতে পারছিল না। ওদিকে ডেনিস ধীরে ধীরে বনের ভিতরে এগিয়ে যাচ্ছিল। সে যখন একা ছিল সেও ওই অদ্ভুত শব্দ শুনতে পায় আর সেই শব্দ ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। একটু এগিয়ে গিয়ে সেখানে সে দেখতে পারে অলিভিয়াকে জীবন্ত চিবিয়ে খাচ্ছে সেই শয়তান দেবী। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু একটি লতার সাথে তার পা আটকে যায়। সেজন্য সে আর পালাতে পারছিল না। আর এরই মধ্যে সেই ভয়ঙ্কর আত্মাটি তাকেও টেনে বনের গভীরে নিয়ে যায়। ওদিকে রেন্ডি এবার হীরাকে দোষারোপ করতে শুরু করে। সে বলে, তোমার জন্যই এসব কিছু হচ্ছে। তুমি যদি আমাদেরকে এই জায়গায় আমন্ত্রণ না জানাতে তাহলে তো এমনটা হতোই না। হীরাও তখন তাকে বলতে থাকে, দোষ কি শুধুই আমার? তোমরা যদি এখানে না আসতে তাহলে কি আমি জোর করে নিয়ে আসতে পারতাম? এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর তাই রেগে রেন্ডি এবার একাই বাকিদের খুঁজতে যাচ্ছিল। হীরা তাকে বোঝাতে চেষ্টা করে, দেখো আমাদের আগে বাঁচতে হবে, ভেতরে যাওয়া আর ঠিক হবে না, আমাদেরকে একসাথে থাকতে হবে। কিন্তু রেন্ডি বলে, তুমি এতটা স্বার্থপর তা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে তোমাকে মনের মধ্যে জায়গায় দিতাম না। তোমাকে আর কখনো আমি ভালোবাসবো না। আমি তোমাকে চিনে ফেলেছি। এখানে আমার বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জীবিত হোক বা মৃত, তাদেরকে খুঁজে বের করা আমার কর্তব্য। এই বলে সে একা একাই চলে যায় বনের গভীরে। কিন্তু হঠাৎ করে সেই রহস্যময় সাদা কাপড় পরা মেয়েটা তার সামনে দিয়ে চলে যায়। হঠাৎ করে সে ঘুরে দাঁড়ায়। এ সময় সে চোখের ইশারাতে অন্যদিকে দেখে আর বলে, দৌড়াও। এই সময় রিন্দি পাশে তাকাতেই তার মুখে ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল, অর্থাৎ তার সামনেই ছিল সেই ভয়ঙ্কর আত্মা। সে ধীরে ধীরে পেছনের দিকে যেতে থাকে, কিন্তু তার ঠিক পেছনে ছিল একটি ধারালো কাঠের টুকরো, যেটি তার পায়ে ঢোকে আর এতে সে সেখানেই পড়ে যায়। সেটা থেকে নিজেকে ছাড়াতে পারছিল না সে। অন্যদিকে সেই ভয়ানক আত্মাটি তার দিকে এগিয়ে আসছিল।
রেন্ডি কোনো রকমে সেই কাঠের টুকরোটি ভেঙে এগোনোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কেননা সে মারাত্মক আহত হয়েছে। আর তখনই সে শয়তানের আত্মাটি তার দিকে ধেয়ে আসে। এখন শুধু বেঁচে ছিল। বনের রাস্তা খুঁজতে খুঁজতে একটি জায়গায় এসে দেখতে পারে একটি বাঁশঝাড়ের ভেতরে রেন্ডি ছাড়া তার বাকি সব বন্ধু অর্থাৎ অলিভিয়া, জেফ্রি আর ডেনিসকে মেরে ঝুলিয়ে রেখেছে সেই আত্মা। এটি দেখে সে চিৎকার করে ওঠে, ভয়ে সেখান থেকে পালাতে থাকে। এখন সে শুধুই ভাবছিল রেন্ডিকে নিয়ে, আর যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। পালাতে পালাতে হঠাৎ করে সে সামনে দেখতে পায় তার প্রিয় মানুষটার দেহ একদম ছিন্ন ভিন্ন করে সেই দেবী নামের শয়তানটি তার সামনেই কাঁদছিল। সেই শয়তান এবার তাকেও দেখতে পায় আর তার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে হীরা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তখনই হোঁচট খেয়ে একটা জায়গার মধ্যে পড়ে যায়, আর সেখানে ছিল একটি কঙ্কাল। সেই কঙ্কালের ওপরে সাদা জামা দেখে সে চিনে ফেলে, বুঝতে পারে এটা হচ্ছে তার খালার মেয়ে অর্থাৎ তার বোন লারা, যে কিনা অনেক বছর আগেই বনের ভেতরে এসে নিখোঁজ হয়ে গিয়েছিল। আর তার খালা এখনো দিন গুনছে তার মেয়ে ফিরবে, কিন্তু আসলে তার মেয়ে মারা গিয়েছে বহু বছর আগেই। হীরা সেখানে মাথাটা নিয়ে কাঁদতে শুরু করে, আর এরই মধ্যে সেই শয়তান দেবী তার দিকে এগিয়ে আসছিল। শয়তানটিকে দেখে সে কি করবে বুঝতে পারছিল না। সেই ভয়ানক নির্মম পরিবেশে তখন তার পকেট থেকে সে একটা গ্যাস লাইট বের করে এবং সেটা জ্বালাতেই সেই শয়তানটি সেখান থেকে পালিয়ে যায়। সুযোগ পেয়ে সে আবার দৌড়াতে থাকে, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় সে পাচ্ছিল না। এ সময় হীরা একটি গাছের নিচে বসে সেই গ্যাস লাইটটি আবার জ্বালায়। বসে কাঁপতে থাকে। সে খুবই ভয় পাচ্ছিল, কারণ তার সব বন্ধুদের শেষ করে ফেলেছে সেই শয়তান। এই ভয়ঙ্কর জায়গা থেকে সে কি আদৌ বাঁচতে পারবে? ঠিক তখনই তার মুখে ওপর থেকে কয়েক ফোঁটা রক্ত পড়তে থাকে। ভয়ে ভয়ে হীরা যখন ওপরের দিকে তাকায়, সেই শয়তানটি তার মাথার ওপরে গাছে বসে আছে, যেটি আগুনের জন্য তার কাছে আসতে পারছিল না। হীরা প্রচণ্ড ভয় পায়, আর হঠাৎ করে সে সেখান থেকে নিচে পড়ে যায়, কারণ সেটা ছিল একটা খাদের মতো। নিচে পড়া মাত্রই হীরা জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে হীরা তার খালা দুই মেয়ে লারা আর জানার সঙ্গে এই বনের সামনেই লুকোচুরি খেলছিল। হীরা তার বোনকে বলছিল আমরা এখানেই লুকাবো, গাছের কাছে, কিন্তু লারা জেদ ধরে বলছিল সে লুকোবে ওই বনের ভেতরে, তাহলে তাকে তার বোন খুঁজে পাবে না। হীরা অনেক নিষেধ করে, কিন্তু লারা তার কোনো কথাই শোনে না। সে ঢুকে পড়ে সেই অভিশপ্ত বনের ভেতরে। হীরা সামনেই দাঁড়িয়েছিল স্তব্ধ হয়ে। জানা যখন তাদেরকে খুঁজতে আসে, হীরাকে সে প্রথমেই পেয়ে যায়। জানা তখন তাকে জিজ্ঞেস করে লারা কোথায় গিয়েছে। হীরা বলছিল সেই বনের ভেতরে ঢুকেছে। জানা অনেক ভয় পেয়ে যায়। তখন সে তার বোনকে খোঁজার জন্য সেও ওই বনের ভেতরে চলে যায়। এদিকে রাত নেমে আসে, কেউই ফিরে আসছিল না। হীরা এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। এতক্ষণে খালা ও তার স্বামী একটি মশাল নিয়ে সেখানে এসে পৌঁছায়। লারা আর জানার ব্যাপারে হীরার কাছে জানতে চাইলে হীরা বলে তারা দুজনেই এই বনের ভেতরে গিয়েছে। মামা তখন খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানে এটা নিষিদ্ধ জায়গা। তখন সে হীরাকে বলে এখান থেকে কোথাও যাবে না মা, এখানে থাক। আর তাকে একটা লাইটার দিয়ে সেও বনের ভেতরে ঢোকে। বেশ কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় জানাকে আটকে রেখেছে সেই শয়তান। ধীরে ধীরে জানার শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে মামা দৌড়ে আসতে থাকে। তার হাতে আগুন থাকার ফলে শয়তানটি সেখান থেকে পালিয়ে যায়। হীরা আর জানাকে নিয়ে সে বাসায় ফেরে, আর লারা থেকে যায় বনের ভেতরেই। তাকে আর কেউ খুঁজে পায় না। এরপর থেকে আসলে জানা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। আর আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম লারাকে খেয়ে ফেলেছিল সেই শয়তান। বর্তমানে দেখা যায় সকাল হয়েছে। হীরার মাথার কাছে বসে আছে লারার আত্মা, যে ধীরে ধীরে হীরাকে জাগায়। হীরা কিছুই বলছিল না, শুধু অবাক হয়ে দেখছিল। আর লারা বলছিল আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, তুমি বের হয়ে যাও। সত্যি সত্যি লারার আত্মা হীরাকে রাস্তা চিনিয়ে বন থেকে বের করে দেয়। লারা শেষমেশ হীরাকে ধন্যবাদ জানায়, বলে ধন্যবাদ আমাকে খোঁজার জন্য। তুমি আমাকে খুঁজে পেয়েছ, এবার আমি শান্তি পাব। অবশেষে সবকিছু স্বাভাবিক হয়। তার বাকি বন্ধুরা মারা গিয়েছে, একমাত্র হীরাই সেখান থেকে বেঁচে ফিরেছে। সে কাঁদতে কাঁদতে আহত শরীর নিয়ে তার খালার বাড়িতে ফিরে আসে। দেখে কেউ একজন মারা গিয়েছে,
তার খালা কান্নাকাটি করছে, সকলে মিলে দোয়া পাঠ করছে। হীরা ভাবতে থাকে হয়তো তার কোনো বন্ধুর লাশ গ্রামবাসী খুঁজে পেয়েছে, কিন্তু কোন বন্ধু? হীরা এগিয়ে যেতে দেখে সে লাশটি ছিল তার নিজের, অর্থাৎ সেই রাতে হীরাও মারা গিয়েছে, সে বাঁচতে পারেনি। এটা দেখে হীরা অঝরে কাঁদতে শুরু করে আর ধীরে ধীরে সেও অদৃশ্য হয়ে যায়।